স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্য উপদেষ্টারাও। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন। এরপর বেলা 11টা 20 প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বঙ্গভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে 13 উপদেষ্টাও রাষ্ট্রপতির কাছে শপথ পাঠ করেন, আর 3 উপদেষ্টা শপথ নেবেন পরে। ইতিহাসের স্মারক বঙ্গভবনের সেই চেনা দরবার হল। তবে এবারের মাহেন্দ্রক্ষণ নির্বাচিত নয়, আনুষ্ঠানিক রূপ পেল অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাত 9টায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নতুন এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে আসেন শপথ মঞ্চে। অনুষ্ঠানের শুরুতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমি মোহাম্মদ ইউনূস প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। পরে শপথ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর তালিকার অন্যান্য উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নিয়োগ পাওয়া 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ নিয়েছেন। ঢাকার বাইরে থাকায় ফারুকী আজম, সুপ্রদীপ চাকমা ও বিধানরঞ্জন রায় এই 3 উপদেষ্টা শপথ নিতে পারেননি। তবে তাঁদের নিয়োগ সম্পন্ন হয়েছে। শিগগিরই এই 3 উপদেষ্টা শপথ নেবেন। গত কদিন থেকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে নাগাদ গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকার। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। দেশের সংস্কারে নতুন এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও বেশি। তবে অনেকে বলছেন সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত ন্যায্যতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শপথ গ্রহণের পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। জানান, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাদের প্রথম কাজ। যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে তাদের বিচার করা, এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। এই দেশে পরিবর্তন আনতে হবে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন আসবে। এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে এবং এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাদেরকে আত্মস্থ করতে হবে। আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। যাত্রাটা শুরু হয়েছে সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার, গণতন্ত্র এ সমস্ত ক্ষেত্রে সংস্কারের জন্য, এবং এই কাজ তো কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে শুরু করতে হবে। দায়িত্ব নিয়ে শুরু হলো, তারপরে দেখা যাক না কতদূর যাওয়া যায়, শেষ পর্যন্ত তো যেতেই হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ তৈরি করেছে। তবে এটাকে দমন করা হবে।
প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারোর জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া 13 উপদেষ্টার প্রায় সবাই নিজ নিজ ক্ষেত্রে বেশ পরিচিত। তারা গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চূড়ান্ত হওয়ার আগেই সামনে আসে সালেউদ্দিন আহমেদের নাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর কেবল নামী অর্থনীতিবিদই নন, বরং দলমত নির্বিশেষে সবার কাছে স্পষ্টবাদী হিসেবে তার সুনাম রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল দেশের শিক্ষাঙ্গনে এক পরিচিত নাম। গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সরব ছিলেন তিনি। আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা তুলে ধরে তিনি আলোচনায় আসেন এবং সরকারের রোষানলে পড়েন। সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। দায়িত্ব পালন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে। তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব। কূটনৈতিক হিসেবে তাকে একজন বিজ্ঞজন হিসেবেই বিবেচনা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি মতামত দিয়ে থাকেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ হিসেবে সর্বজন পরিচিত ব্যক্তি সৈয়দা রেজওয়ানা হাসান। প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পাওয়া ছাড়াও 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব ও 2012 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারের জন্য আন্তর্জাতিক খ্যাতি আছে তার। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সপ্তাহের ব্যবধানে এখন নিজেরাই সরকারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র নাহিদ আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের বর্তমান শিক্ষার্থী। সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন একজন সামরিক ব্যক্তিত্ব। অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার পাশাপাশি গণমাধ্যমে লেখালেখি ও মতামত দিয়ে থাকেন। লেখক ও গবেষক ফরিদা আক্তার সবচেয়ে বেশি পরিচিত মানবাধিকার কর্মী হিসেবে। পঞ্চগড় জেলার এই বাসিন্দা 2008 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি। গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নূরজাহান বেগম এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডক্টর ইউনূসের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ মূলত সুপরিচিত মানবাধিকার, সুশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে আন্দোলনকারী হিসেবে গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তুলে আলোচিত ছিলেন তিনি। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা।
এরই মধ্যে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। বেজিং জানিয়েছে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী সংস্থাটি। এর আগে বৃহস্পতিবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। এতে পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আরও জানান, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জন এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারাবদ্ধ। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। তবে ওই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেননি জয়। এর আগে ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন শেখ হাসিনা। এরপর জয় বিবিসিকে জানান, তার মা আর দেশে ফিরবেন না এবং রাজনীতিও করবেন না। কিন্তু দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে জয় জানান, রাজনীতি নিয়ে তার কখনোই উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দলের প্রয়োজনে তাকে সক্রিয় হতে হবে এবং এজন্য সামনের সারিতে থেকেই কাজ করার ঘোষণা দেন জয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী। 2008 থেকে টানা এই পদে ছিলেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক এই তারকা ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। সিনিয়র সহসভাপতি ছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদে থেকেও তিনি পদত্যাগ করেছেন। সালাম মুর্শেদী খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা 2 বছর নিষিদ্ধ করেছিল বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন। নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারায় গত 23 মে সালাম মুর্শেদীকে 10,000 সুইস ফ্রাঁ জরিমানা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। একটু পরে আমাদের ইফতার হবে। আমরা সাধারণ সম্পাদক 2 বছরের জন্য প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা হলো আমরা পেপারে দিয়ে আমরা দর্শক, এই ছিল এখনকার মতো। দীপ্তর নিয়মিত সংবাদের পাশাপাশি প্রতি ঘন্টায় বিশেষ সংবাদের আয়োজন রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।